미단שו번이 바이렉션 정보는 걱정맞은 부스간과 코켄가 하스니 그달 মন্ত্রী অগ্রা দপ্তর মালিক সাহা শুধু ওদের না সিপিএম এর উপরে কাজ করে, কোনো বিরোধী দলের নেই। আর আমাদের এখানে আমাদের দেখবেন যে বিরোধী দলের পতাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এখানে নির্বাচন আধিকারিকরা। তো সেইগুলো এখানে তো গণতন্ত্র আছে বলে সেটা হচ্ছে। সুরমা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি একটা কংগ্রেস একটা আভাস দিয়েছে যে তারা ত্রিপুরা মথাকে কোথাও তারা সমর্থন করবে, তারা ক্যান্ডিডেট দিচ্ছে না। এটা কি কোথাও মানে বিজেপির জন্য কোনো একটা বিশেষ বিষয় হতে পারে বা ক্ষতি হতে পারে বলে মনে করেন, বা তাদের কোনো মিতালির কোনো ইঙ্গিত পাচ্ছেন? না না, সেটা তো আপনারাই উত্তর দিচ্ছেন, হচ্ছেই, ওদের মধ্যে মিতালি আছেই। সেটা তো ওই ঘুমটা দিয়ে বসে আছে না, আসলে ভিতরে ভিতরে ওদের সব আছে, আন্ডার টেবিলে সব এই অ্যালায়েন্স তো আছেই ওদের, তবেই তো এটা করলো। বলছে যে দুটো জায়গায় আমরা দিলাম, অন্যটি দিলাম না, আমরা সবসময় ফার্স্ট হতে চাই। তো রেজাল্টেই বলবে কে ফার্স্ট আর কে সেকেন্ড আর কে থার্ড। তো এইগুলো আছে ওদের, এই ধরনের রাজনীতিই করে এসছে। দেখা যাক কি হয়। স্যার, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে কথা হয়েছে এবং ওনাকে কি উপনির্বাচনের প্রচারে দেখা যাবে? ওনার সাথে আজকেও কথা হয়েছে, ডেইলি আমার সাথে ওনার কথা হয়, সবসময় কথা হয়। আশ্চর্য হবেন না, উনি আমার নমিনেশন দেওয়ার সময় উনি আসতেও পারেন। তো এটা বলা, আমাদের মধ্যে সেই ধরনের রিলেশন আছে। স্যার এক্সকিউজ মি স্যার, আপনি বললেন আপনার এখানেই বাড়ি, তা আমি ভালো করে জানি আপনি এগুলিকে ডাক্তারি করেছেন, ঐক্যতান ক্লাবের পদাধিকারী হিসেবে ছিলেন, কিন্তু আর বটদলী বিধানসভা কেন্দ্রে এখন অনেক বিস্তার হয়েছে। জনসম্পর্ক আপনার কেমন মনে হয়, আপনার কেমন স্যাটিসফ্যাকশন জনসম্পর্ক? আমি তো বললাম শুধু ক্লাব না, আমি অন্যান্য, যেহেতু আমি খেলার সাথে যুক্ত ছিলাম, স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম, টিসিআর প্রেসিডেন্ট ছিলাম, নিজে খেলোয়াড় ছিলাম, আমি বহুবার বাইরে ত্রিপুরার হয়ে রিপ্রেজেন্ট করতে গেছি। তো আমার খেলোয়াড় বন্ধু আছে, শুধু ঐক্যতান ক্লাব বা শান্তিপাড়া এরিয়া না, এই এলাকার মধ্যে প্রচুর লোক। আর এখানে যেহেতু আরসিসিটা ছিল, আছে বর্দোয়ালি কেন্দ্রে, তো এখানে তো সব এই এরিয়ার লোক বেশিরভাগ এখানে খেলতো। তো ডাক্তারি ক্ষেত্র যে এরিয়াতে আমি প্রত্যক্ষদর্শী, আমি ইসলাম ভট্টাচার্য সাংবাদিক, আপনি যা করেছেন এটা তুলনা হতে পারে না। যাই হোক, এই ধরনের এই এরিয়ার লোক সবচেয়ে বেশি আমার কাছে আসতো। তো জনসম্পর্ক তো আমার অনেক দিন ধরে। আর তাছাড়া বিভিন্ন যেসব সামাজিক কাজ আছে, সবসময় মানুষের কাছে ছিলাম, তখন সেটা নন পলিটিক্যাল ছিল। এখনই সেটা আমার কাছে একটা অ্যাডভান্টেজ আছে, যে মানুষ নির্ভয়ে যেন বসবাস করতে পারে এবং আগামী দিন যেন আমরা যেটা বলছি একটা নতুন শ্রেষ্ঠ ত্রিপুরা, আগে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, নতুন শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা মানুষকে বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন, সরকারকে সাহায্য করুন, আমাদের পার্টির প্রতি আপনারা বিশ্বাস রাখুন। সেইভাবে আমরা এই আশাই আমি করি এবং আমার পার্টি আশা করি। কিছুদিন আগে রবীন্দ্র শতবর্ষী ভবনের সামনে একটা সিআইটিউর মিটিং হয়েছিল, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো রকম সুসম্পর্ক রয়েছে কি না, বা ওনার সঙ্গে আপনার কিরকম, মানে রিলেশনটা কিরকম, আপনি কি বলেন? না, ওনার সাথে তো নিশ্চয়ই পারিবারিক রিলেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওনার সাথে পারিবারিক রিলেশন, কিন্তু পারিবারিক রিলেশন একরকম, আবার রাজনৈতিক রিলেশন আরেক রকম। আমাদের, আপনারা জানেন, ব্যক্তিগতভাবে যদি আপনি প্রশ্নটা করে থাকেন, আমাদের অনেকগুলো কারখানা ছিল। হ্যাঁ, আমার বাবা ছিলেন বলতে পারেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু একটা কারখানা এখন নেই, এক দুটো আছে। এবং সেই দিতে হবে এইসব আমরা স্লোগান শুনে এসেছি অনেক আগের থেকেই। তখন উনিও ছিলেন সেই উনাদের হয়ে। তো যে সিটুর অধিবেশনে উনি সেই বক্তব্যটা রেখেছেন, এই সিটুর মাধ্যমে ওই সব কলকারখানা কিন্তু আজকের দিনে বন্ধ। এবং আমরা সবসময় ইয়েতে থাকতাম, উৎকণ্ঠায় থাকতাম যে কবে ওনারা আসবেন আর সেই জিন্দাবাদ জিন্দাবাদ করবে, চলবে না। এবং এইগুলো কিন্তু খুব, আমি দেখেছি, খুব প্রেশারাইজ আন্দোলন করেছে। এবং আমরা এইরকম একটা অবস্থা হয়েছিল যে আমরা কি এই ত্রিপুরার লোক না ত্রিপুরার বাইরের লোক, সেই রকম অবস্থান আমরা দেখে এসেছি। তো যখনই পারিবারিক রিলেশন আর ওই রিলেশনটা, দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। তো আমার সাথেও আমি যখনই বলি যে ওনার সাথেও আমার পারিবারিক সম্পর্ক ভালো, কিন্তু ট্রান্সফারের যখন আমি ডাক্তারি করতাম, সারা ত্রিপুরাতে আমাকে ট্রান্সফার করিয়েছে, তখন কিন্তু পারিবারিক সম্পর্কটা আসেনি। প্রফেসরের ক্ষেত্রে আমাকে বারবার কোর্টে যেতে হয়েছে, তখন কিন্তু পারিবারিক ইস্যু আসেনি। কিন্তু ওনার সাথে আমার পারিবারিক সম্পর্কটা খুব ভালো। অন্য একটা প্রশ্ন, তো হবেই।
কিন্তু এখনও এটা হ্যান্ডওভার হয়নি, কাজকর্ম চলছে। সেই নিশ্চয়ই আমার যেতেই হবে, কারণ এখানে পুলিশ থেকেও আমাকে বলছে, সিকিউরিটির থেকেও বলছে। সেটা যখন যাব আপনারা জানতে পারবেন। বেশ কয়েকদিন আগে হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন, এই উপনির্বাচনে কি তার প্রভাব কিছু পড়বে? কিছু না, একদম না। আমাদের বারবার আমি বলি, আমাদের এটা রেলগাড়ি যেমন ড্রাইভার চালায়, তো ড্রাইভারের পরিবর্তন হয়েছে। প্লেন যেমন চালায় একজন পাইলটের পরিবর্তন হয়েছে। আমাদের ডেস্টিনেশন আছে, সে প্লেনটাও সেখানে নামবে আর রেলগাড়িটাও সেই জায়গায় নামবে। স্যার, একটা বিষয়, বিরোধী দলগুলো দুটো বিষয়কে সামনে রেখে এই উপনির্বাচনে ইস্যু সামনে রেখে এগোচ্ছে। এক হলো বেকারত্ব আর দ্বিতীয় হলো মূল্যবৃদ্ধি। সেই দুইটা জিনিসকে আপনারা কীভাবে মোকাবিলা করছেন? বেকারত্ব কে সৃষ্টি করেছে? 34 বছরের আমরাই তো আন্দোলন করেছি, তো ওরাই তো সৃষ্টি করেছে। তো এখন ওরা যদি বলে যে তাদের কথাটাই আবার আমাদের উপর ওরা বর্তায়, তাহলে তো এটা ঠিক হচ্ছে না। আগে দেখতে হবে, আঙ্গুল যদি ওই একটা আঙ্গুল আমাদের দেখায়, তো 4টা আঙ্গুল ওদের দিকে। আগে নিজেরটা কি করেছেন সেগুলো আগে বলুক, তারপর আমাদেরকে প্রশ্ন করবেন। আপনার শরীর ভালো আছে তো? এখন অবধি তো ঠিকই আছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। বিরোধীরা বারবার করে যখনই সাংবাদিক সম্মেলন করে একটা বিষয় বারবার করে উত্থাপন করে, সেটা হচ্ছে বাইক বাহিনী। এই বাইক বাহিনীর তাণ্ডব কবে গিয়ে শেষ হবে রাজ্যবাসীও জানতে চাইছে। আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই বিষয়টা যদি একটু বলেন বিস্তারিতভাবে। আমার অ্যাকচুয়ালি এক সময় অবাক হয়, আপনি বাইকে আসেননি, তা আপনাকে কি বাইক বাহিনী বলবো? বাইকে চললে কি বাইক বাহিনী হয় নাকি? এরা কিন্তু এমন সব শব্দ ব্যবহার করে এমন একটা দেয়, এখন নিজেও আমি বাইকে চড়তে ভয় পাই। মানে অদ্ভুত, এই এক সময় ওরা এমন সব জিনিস ব্যবহার করে। তো ওনারা তো এই টুপি বাহিনী যদি আমি বলি, একটা টুপি পরে বলে ভয় লাগে, একদম লাল ফ্ল্যাগ নিয়ে টুপি পরে। আরে নর্মাল অবস্থায় বা কথা বলো, তা আমি যদি বলি টুপি বাহিনী কিরকম লাগবে? কিন্তু আমি তো বলবো না সেটা। 2-3 দিন আগেও ওনারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মোহনপুর, যেটা নাকি শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের এরিয়াতে বেশ কয়েকটি জায়গায় বাড়িঘরে হামলা, হুজ্জুতি, ভাঙচুর করেছে। সেই বিষয়টা কি বলবেন? না, আমি তো বলছি আইনের পথে চলবে, এবং এগুলো কাম্য নয়। যদি কোথাও হয়ে থাকে, আমি আবার বলবো, এগুলোর থেকে নিজেকে যেন দূরে সরিয়ে রাখি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। এক পার্টি আরেক পার্টিকে উত্তপ্ত করবেন না, শান্তি বজায় রেখে আমরা মানুষের তার যে রাইট আছে, তার অধিকার যেন থাকে সে ব্যাপার। 1-2টো স্ট্রে ইনসিডেন্ট হয়, আমি না বলছি, অস্বীকার করি না, কিন্তু একদিনে সব কিছু পাল্টে যাবে সেটা কিন্তু আপনি আশা করতে পারেন না। অনেক কারণে হয়। আমরা গার্জিয়ান হিসাবে আমরা পার্টির আমরা সবাইকে বলি, এবং একদিন দেখবেন সেগুলোরও প্রয়োজন হবে না, এবং আশা করি এই রাস্তায় আমাদের পার্টি চলবে। এবারে ভোটে কি গণদেবতারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে আপনি মনে করেন? একদম কোনো গণ্ডগোল না, সেটার গ্যারান্টি আমি তো বলবো না, আমি আহ্বান রাখবো। আইনের পথে চলবে, সেই জায়গার মধ্যে আমার যারা আধিকারিকরা আছেন, আর যখনই ইলেকশন হয় তখন আপনারা দেখবেন যে এটা কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে চলে। তো সেই দিক দিয়ে বিচারে আমি খালি এতটুকুই বলবো, যেহেতু আমি নিজেও ক্যান্ডিডেট, পাশাপাশি আমি সিএম, আমি ওই আইনের মধ্যে থেকে যা করণীয়, মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে সেটা আমি চাইবো, এবং সেটা আপনারা ভালো করে জানেন যে আমি সেই চিন্তাধারায় আমি চলি। স্যার, দলীয় কর্মীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে রাজ্য সভাপতি হিসেবে দলের, এবং আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী? দলীয় কর্মীদের তো আমি এটাই বলবো যে আমরা এতদিন ধরে যে রাজনীতি দেখে এসেছি, 34 বছরের রাজনীতি, সন্ত্রাস, খুন সন্ত্রাসের রাজনীতি দেখে এসেছি, জোট আমলেরও আমরা দেখে এসেছি। এর থেকে আমরা মুক্তি চাই, এবং মানুষের কাছে এমন একটা জিনিস, এমন একটা রাজনৈতিক একটা পরিবেশ। সামগ্রিকভাবে তো আমি কী আর বুঝবো, সবারই জানা যে খুবই ভালো অবস্থানে ভারতীয় জনতা পার্টি আছে। 4টা উপনির্বাচন হচ্ছে 4 জায়গায়, আমরা জানেন যে 8 বরদোয়ালি, যেখানে আমি নিজে ক্যান্ডিডেট, আর 6 আগরতলা ডক্টর অশোক সিনহা আছে, স্বপ্না দাসপাল আছে সুরমাতে, আর আমাদের মলিনা দেবনাথ আছে যুবরাজনগরে। সব জায়গায় ভালো, আমাদের ডিক্লেয়ার করার পরে কোথাও কোনো সমস্যা হয়নি। তো কিক স্টার্ট কিন্তু খুব ভালো, প্রথম দিকেই বোঝা যায় না, মর্নিং শোজ দ্য ডে। তো প্রথম দিনই বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা নেই, সব দিক থেকেই ভালো খবর আসছে। আগামীকাল আমরা সব জায়গায় আমরা নমিনেশন ক্যান্ডিডেট যারা হয়েছেন তারা দেবেন, আমিও দেব। তো আমাদের যে টাইম আপনারা শুনেছেন কখন আমরা দেব, তো
তো ফার্স্ট হাফে দিয়ে আমি আবার নর্থেও যাব, যেহেতু আমি সভাপতি প্লাস সিএমও, তো সেইভাবে আমি প্ল্যানিং করছি। সব জায়গায় একটা আনন্দ উৎসবের মতো, উৎসবের মেজাজে, আমরা প্রায়ই বলি উৎসবের মেজাজেই ইলেকশন হবে, এতে দ্বিমত নেই। তবে এই ধরনের অকাল যে ইলেকশন, এই যে উপনির্বাচন, সেগুলো না হলেই ভালো হতো। তো যাই হোক, এখন তো আমাদের দাঁড়াতেই হবে, কারণ আবার 6 মাস পরে আবার ইলেকশন। তো এটা যাদের কারণে হয়েছে, আমি বলবো যে এগুলো চিন্তার বিষয়, কিন্তু মানুষকে এই প্রশ্নগুলো কিন্তু সম্মুখীন হতে হবে যে কেন এই অকাল উপনির্বাচন। একজন বিধায়ক মারা গেছেন আমাদের বিরোধী দলে, সেটা আরেক জিনিস, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ধরনের ক্রিয়েট করা, সেটা আমার মনে হয় মানুষ ভালোভাবে নেবে না। স্যার, এই গত বিধানসভা তো বিজেপিকে উদ্দেশ্য করে ভোট দিয়েছে এবং বিজেপি জয়ী হয়েছে আপনার কেন্দ্রে। আবার পুনরায় সেই ভোটদাতারা সেম আবার ভোট দিতে যাচ্ছে একই কেন্দ্রের জন্য। তো দ্বিতীয়বার মানে 2বার একই কেন্দ্রের জন্য, একই মানে সংগঠনের জন্য দেওয়াটা পাবলিকের জন্য আপনার কি মেসেজটা থাকে? না, আমি এটাই তো বলবো না, সেটাই বলছিলাম আমি। মানুষ কিন্তু ভালোভাবে নেয় না এগুলো, বারবার ইলেকশন আর দল, এক দল থেকে আরেক দল। আজকে আমি এক দল থেকে দাঁড়ালাম, আবার যখন মানুষের কাছে, গণদেবতাদের কাছে যাব আবার আরেকটা দলে। তো যারা ভোট দিয়েছে তাদের কাছে গিয়ে আমি কি বলবো? আমি যখন রায় পেয়েই আমি ইলেকশনে আমি জিতেছি, এখন আবার উনাদের তো রায় নিয়ে আবার আমি ছাড়িনি ওই দল। তো এটার উত্তরটা তো এবার পেয়ে যাবে আশা করি আমি। এবং অনেক বছর ধরে এই কালচার চলে আসছে ত্রিপুরাতে। তো আমরা চাইছি এই কালচার থেকে মুক্তি লাভ করার জন্য মানুষের কাছে বলবো যে এনাফ ইজ এনাফ, আর চলে না এগুলো। এটা সত্যিকারের অর্থে যাতে আমরা এখানে রাজনীতি করতে পারি, সেই রাজনীতি যেন সুস্থির হয়, অস্থিরতার কোনো স্থান না থাকে। এই ধরনের মানসিকতা নিয়ে যে রাজনীতি এতদিন চলছে, সেটার জবাব আমি শিওর এইবার মানুষ কিন্তু ঠিকভাবে বুঝতে পারছেন, এবং তার 23 তারিখ গণদেবতারা সেইভাবে কিন্তু সেই দিশায় কিন্তু ভোট দেবেন, আমি শিওর দিশটায়। স্যার, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই 4টি কেন্দ্রে উপনির্বাচন বিজেপির জন্য কতটা তাৎপর্যপূর্ণ এবং বিশেষ করে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ? কারণ একদিকে আপনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি। না, দেখুন, আপনারা তো সবই জানেন কি অবস্থার মধ্যে আমি এখন চিফ মিনিস্টার পদে আসীন হয়েছি। সেটা আপনারা এই বিষয়ে আগেও প্রশ্ন করেছেন। আর পাশাপাশি আমি আবার যেহেতু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি, তো দুটোই আমার হঠাৎ করে বললে তো আর হবে না যে সভাপতি আরেকজন হয়ে যাবে। তো আমাদের যে সিস্টেম আছে ভারতীয় জনতা পার্টির, আমি আজকে সভাপতি আছি, কালকে আরেকজন আসবে, তো সেইভাবেই কিন্তু কাজ হবে। তবে আমি বলবো যে এইবারের যে ইলেকশনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সব ইলেকশনই ভারতীয় জনতা পার্টির কাছে ইলেকশন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরও খুব এই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে দেখছে, এবং আমি শিওর যে এখানে কিন্তু আমাদের একটা, আমি বলবো যে একটা পরীক্ষাগারের মতো এই ইলেকশনটা। অনেক আমরা এখানে টেস্ট করার, এসিড টেস্টের বিষয় দাঁড়াবে। যদি আমরা দেখি এসিড টেস্টে আমরা ভালো রেজাল্ট পেয়েছি, সেগুলো আমরা 23-এ আমরা ইমপ্লিমেন্ট করব। যদি দেখি এর মধ্যে রেজাল্ট আশানুরূপ পাইনি, তাহলে সেইভাবে আমরা করব না। কাজে এটা একটা টেস্টিংয়ের একটা পরীক্ষাগারের মতো, আমি যেটা বললাম সেটা কিন্তু আমাদের সামনে এসছে। কাকে ভোট দেবে এটা ক্যান্ডিডেটকে না, কাকে ভোট দিচ্ছে প্রদেশ বিজেপির সভাপতি, আর সবচেয়ে বড় হচ্ছে একজন এই ত্রিপুরা রাজ্যের একজন চিফ মিনিস্টারকে ভোট দিতে যাচ্ছে। তাহলে সব প্লাস প্লাস প্লাস। বুঝতে পারছেন, গত বছর বিজেপির আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন, বর্তমানে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তার থেকে আমার মনে হয় অনেক মাত্রা অনেক বেড়ে যাবে। আমি আশা করি গণদেবতারা সব বুঝছেন, এবং সেটা হবে। এবং এই ধরনের একটা সুস্থির রাজনীতি আগামী দিনের জন্য আমিও চাইছি, আমার পার্টিও চাইছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে এতদিন ধরে সিপিএমের যারা যেভাবে রাজনীতি করে গেছেন, এর আগে কংগ্রেসও যে ধরনের জুট আমলে রাজনীতি করেছেন, তার একটা পরিবর্তন হওয়া উচিত। এবং মানুষকে শান্তিতে বসবাস যাতে করতে পারে, তাদের যাতে ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়, সেই লক্ষ্যেই যেন আমরা কাজ করতে পারি। মানুষ সেই দিশাতেই চলছে, এবং সেইভাবেই আশা করি ভোটও আমরা পাবো। স্যার, প্রচারে কি কোনো বৈচিত্র্য থাকছে? বৈচিত্র্য সেটা যেরকম আমরা মানুষের কাছে যাই,
মানুষকে এত এত কাজ, আপনারা সবাই জানেন যে যোজনা প্রকল্প সাধারণ মানুষের জন্য যেসব কাজ, সেগুলো নিয়ে মানুষের কাছে জানানো। আমরা বৈচিত্র্যতে খুব বেশি একটা বিশ্বাস করি না। আমরা সবসময় বলি রেজাল্টের উপর বিশ্বাস করি। অ্যান্ড সবসময় আমি বলি যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, মানে কাজের মাধ্যমে নিরিখেই আশা করি আগামী দিন মানুষ বিচার করবে। এবং এই ধরনের ভারতীয় জনতা পার্টি একটা পরিবারের পার্টি, তো আমরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে মানুষের কাছে আমরা এই পার্টি যাবে, মানুষের গণদেবতার কাছে বলবেন যে আমরা এই কাজ করেছি, আপনারা আমাদেরকে ভোট দিন। স্যার 18 নির্বাচনে আপনাদের মূল লড়াইটা ছিল সিপিএমের বিরুদ্ধে, যেহেতু কংগ্রেসের হেভিওয়েট নেতাগুলো ছিল বিজেপিতে যোগদান করে ফেলেছে। এখন এই উপনির্বাচনে সেই হেভিওয়েট নেতাগুলো আবার তাদের পুনরায় স্থানে চলে গেছেন। দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস মাথাচাড়া দিয়ে উঠছে এবং সিপিএম। তো এই তিনটি প্রতিপক্ষের মধ্যে কাকে আপনি বিশেষ করে প্রাধান্য দিচ্ছেন বা বিশেষ করে তাকে গুরুত্ব মনে করছেন? হেভি ওয়েট বলতে কি বুঝছেন আমি জানি না। হেভি ওয়েটের সংজ্ঞা কি আমার জানা নেই। হেভি ওয়েট হলে যে সারাক্ষণ খালি অস্থিরতার রাজনীতি করলেই যদি হেভি ওয়েট হওয়া যায়, তবে আমার মনে হয় এই ধরনের হেভি ওয়েট আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে চলে গেছে বলে আমি মনে করি না। যারা সত্যিকারের অর্থেই রাজনীতি ঠিকভাবে করে তাদেরকে আমি হেভি ওয়েট করবো, এবং সেই লোকগুলো কিন্তু আমাদের সাথে আছে। একজন বা দুজন চলে গেছে, এর জন্য আমাদের কোনো সমস্যা নেই, বরং আমাদের ভালোই হয়েছে। এবং এবার তার উত্তর পাবে, উত্তর দেবে, তারপর এসে আমাকে প্রশ্নটা করবেন যেটা আমরা ভাবছিলাম এবং মানুষ যেটা ভাবছিল তার কি রেজাল্ট হলো, তখন এসে প্রশ্নটা করলে আরও ভালোভাবে আপনারা উত্তর নিয়ে এসে আমার কাছে প্রশ্নটা করবেন। তাহলে প্রধান প্রতিপক্ষ কাকে দেখছেন? তাহলে প্রতিদ্বন্দ্বিতা আমাদের কাছে যেহেতু সিপিএম বা তার যে অ্যালাই পার্টনার আছে তারা তো আছেই, যেহেতু কংগ্রেসও দাঁড়িয়েছে কি দুটো জায়গার মধ্যে, একটা জায়গার মধ্যে কংগ্রেস আছে, তো ন্যাচারালি ওখানে কংগ্রেসও আছে, সিপিএমও আছে, নাই যে তা নয়। তো আমাদের কাছে সবাই প্রতিদ্বন্দ্বী, মানে ওদের এগেনস্ট আমরা সেইভাবে। আপনি কি এটাকে সেমিফাইনাল হিসেবে দেখছেন? আমাদের কাছে সব ফাইনাল, কোনো সেমিফাইনাল হয় না, সব স্যার ফাইনাল। তৃণমূল আর ত্রিপুরা মাথার উদ্দেশ্যে কি আপনার বক্তব্য? তৃণমূল তো অলরেডি একবার এখানে চেষ্টা করে গেছে, আপনারা দেখেছেন তৃণমূলের অবস্থানটা কি, ওয়েস্ট বেঙ্গলের তো কি অবস্থা করেছে ওরা। আমরা সবাই জানি যে ইন্ডিয়া থিংস টুমোরো, বেঙ্গল থিংস টুডে। আজকে কি অবস্থা বেঙ্গলে, ওরা এসে এখানে বলে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। তো এটা ওই সুচার চালনির যে গল্পটা সেটা বলতে হবে। তো এখানে তো গণতন্ত্র আছে বলেই আমি এখনও দেখছি পথ করে ওদের ফ্ল্যাগগুলো এখানে উঠছে, কিন্তু আপনি কলকাতায় নামুন, ওয়েস্ট বেঙ্গলে নামুন, একটাও অন্য বিরোধী দলের কারোরই ফ্ল্যাগ আপনি দেখতে পাবেন না। এটা তো প্রমাণ করে না যে এখানে গণতন্ত্র আছে কিনা। আমি দেখে খুশি হই যে, আর ভাবি যে কম্পেয়ার করি যে কলকাতায় নামলে আমি খুঁজতে থাকি আমাদের বিজেপির কোনো ফ্ল্যাগ আছে কিনা, কোথাও পাই না, শুধু ওদের। তার মধ্যে আমরা দেখেছি দুটোর মধ্যে পুরুষ, দুটোর মধ্যে মহিলা। তো এই যে 50% করা বর্তমান সরকারের যে নারী সশক্তিকরণ, এটাকে প্রাধান্য দিয়ে আপনারা নিশ্চয়ই এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। জনগণ এই বিষয়টাকে কিভাবে নেবে বলে মনে করেন? একদম নেবে, আমাদের সাথে মহিলারা আমাদের সাথে আছে। নারী শক্তি আমাদের কাছে বড় একটা আমাদের শক্তি। আপনারা জানেন যে আমাদের মহিলা মোর্চা ভালো কাজ করে, এবং মহিলা মোর্চা আর এই সংগঠনের কারণে আমরা কিন্তু মানুষের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছতে পারি। দেখেছেন লোকাল বডি ইলেকশনের সময় আমরা 58% মহিলাদের আমরা নমিনেশন দিয়েছি, আর এইবারও আমরা প্রমাণ করলাম যে 50% আমরা মহিলাদের দিলাম। তো এতে কি প্রমাণ করে না আমাদের 33% কিছুদিন আগেও আমাদের রিজার্ভেশনের ঘোষণা করে গেছে আমাদের মাননীয় গৃহমন্ত্রী ত্রিপুরার হয়ে। তো সব দিকে আমরা নারীদের সশক্তিকরণের দিকটা আমরা সবসময় আমরা নজর রাখি, আগামী দিনেও আমরা করব। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বললেন যে সমাজের যদি সত্যিকারের উন্নয়ন প্রয়োজন হয়, যতক্ষণ পর্যন্ত নারীদের সশক্তিকরণ না হবে ততক্ষণ সম্ভব না। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমিও সেইভাবে, আমার প্রিডেসেসরও যেভাবে করেছেন আমিও সেই দিশাই চলছি। 50% নমিনেশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছেন, এবং আশা করি আমরা তার রেজাল্ট আমরা পাবো। বিগত 4 বছর ধরে যত নির্বাচন গেছে, লোকসভা বলুন, পঞ্চায়েত বলুন, আর পৌর নিগম বলুন বা নগরশক্তি বলুন, আপনার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলোর পক্ষ থেকে ছাপ্পা ভোটের বিস্তর অভিযোগ আছে, ছাপ্পা ভোটের বিস্তর অভিযোগ। এগুলো নিয়ে আপনি কি বলবেন, এগুলো কিভাবে সামাল দেবেন? ছাপ্পা ভোট মুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম বলে আমরা মনে করি। ভোট এক তো ছাপ্পা ভোট দেওয়ার সুবিধে নেই, এখন তো আর আগের মতো
ছাপ দিয়ে ভোট হয় না, না সবই তো বুতাম টিপে ভোট হয়। আর আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সারা ত্রিপুরাতে বিশেষ করে যখন লোকাল বডি ইলেকশন ছিল, আমি সারা ত্রিপুরাতে এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন যদি বাদ দিন 19টা জায়গায় মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশন 20টা সব জায়গায় আমি গিয়ে এখন যে কথাটা বলি যে গণতন্ত্রের মাধ্যমে আমরা নির্বাচন চাই, এবং সেইভাবে মানুষের কাছে আমি সব পার্টিকেও বলি যে আপনার